হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে তিনটে ছবি নিয়ে। তো এখানে প্রথম ছবিটা হচ্ছে একটা হংকং এর ফিল্ম, তারপরেরটা হচ্ছে হলিউডের একটা ছবি, এবং তৃতীয় ছবিটা হচ্ছে আমাদের বলিউডের একটা ছবি। এবং তিনটে ছবি কিন্তু নিজের নিজের জায়গায় বিশাল কাল্ট স্টেটাস পেয়ে আছে। ঠিক আছে, তিনটে ছবি কিন্তু ভালো ছবি, এবং এই এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল যে আপনি কোনো একটা ডিরেক্টর একটা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড হচ্ছে, কিন্তু ইন্সপিরেশনটা নিয়েও সে নিজের মতো একটা করে জিনিস তৈরি করতে পারে, যেটা কিন্তু ইটসেলফ একটা নিজস্ব ফর্ম নিতে পারে। মানে আপনি ধরুন পড়াশোনা করছেন, আপনি যখন পড়াশোনা করছেন আপনি তো একটা ফর্মুলা কোথা থেকে শিখছেন, প্রথমে ফর্মুলা শিখছেন, বা যখন আমরা পিএইচডি পেপার বানাই বা কিছু কোনো রিসার্চ পেপার বানাই, সেখানেও কিন্তু 10টা জায়গা থেকে, 10টা বই থেকে, 10টা ওয়েবসাইট থেকে কিন্তু রেফারেন্স নিই। বাট তা সত্ত্বেও যে পেপারটা তৈরি হয় সেটা ইটসেলফ একটা নিজস্ব ফর্ম নিয়ে নেয়। তো সেম জিনিসটা কিন্তু এই তিনটে ছবির ক্ষেত্রেই হয়েছে। তো আমরা আজকে কথা বলবো হচ্ছে সিটি অন ফায়ার, যেটা রিঙ্গো ল্যাম ডিরেক্ট করেছিলেন 1987-এর ছবি, হংকং এর ফিল্ম। সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে কুইন্টিন ট্যারেন্টিনো নিজের প্রথম ছবি বানিয়েছিল রিজার্ভয়ার ডগস। আর তার পরবর্তীতে সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে ছবি করেছিল হচ্ছে সঞ্জয় গুপ্তা, কাঁটে। তিনটেরই নিজস্ব নিজস্ব কাল্ট ফলোয়িং রয়েছে, এবং মানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে রিজার্ভয়ার ডগস, বিকজ ট্যারেন্টিনো খুবই সেলিব্রেটেড একজন ডিরেক্টর। কাঁটে কিন্তু এখানে বহু মানুষও দেখেছে এবং বহু মানুষের পছন্দের ছবি। আমার তিনটে ছবি দারুণ লাগে। এবার কেন তিনটে ছবি অসাধারণ লাগে আমি বলবো না যে মানে কোনোটাকে এগিয়ে রাখবো কোনোটাকে পিছিয়ে রাখবো। প্রতিটা ছবি আমার কাছে, আমি বিভিন্ন এজ গ্রুপে আর কি বিভিন্ন ছবির এক্সপোজার পেয়েছি, এবং আমার কিন্তু প্রতিটা ছবি ফেভারিট। সবচেয়ে প্রথমে ছোটবেলা তো কাঁটে দেখেছিলাম, কাঁটে দেখে তো মাথা পুরো ব্লাস্ট হয়ে গেছিল। তার কারণ কাঁটে আমার কাছে স্পেশাল ছিল, কারণ হিন্দি ছবির লুক অ্যান্ড ফিল ওরকম হতো না। ওই যে এই যে এরকম গ্রিনিশ টিন্ট, যেটা সঞ্জয় গুপ্তার একটা সিগনেচার পরবর্তীতে হয়ে যায়। সঞ্জয় গুপ্তা তার আগে বিদেশি ছবি থেকে বিভৎস ইন্সপায়ার্ড হয়েই কাজ করতো, কিন্তু স্টিল কাঁটের যে লুক অ্যান্ড ফিল দিয়েছিল সেটা পুরোপুরি একটা হলিউডের ছবি মনে হচ্ছিল। তো সেটা দেখে দারুণ লেগেছিল, এবং যে প্রতিটা ক্যারেক্টারের যে স্টাইলাইজেশন, তাদের হাঁটা চলা, স্পেশালি সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা ছিল, মানে ওই ক্যারেক্টারটা আজ্জু নাম ছিল ক্যারেক্টারটা, তো ও যা যা করতো, মানে পুরো যে অ্যাটিটিউড, পুরো ইটালিয়ান মাফিয়া মনে হচ্ছে। তো লুক অ্যান্ড ফিল ইত্যাদি, অ্যাকশন, সেটাও খুব ভালো লেগেছিল। এবং ডায়লগস কিন্তু তখন হিন্দি ছবির থেকে অনেক আলাদা ডায়লগস, অনেক স্মার্ট ডায়লগস, অনেক বেশি তার মধ্যে খিস্তি গালাগাল রয়েছে, আর কমেডি তার মধ্যে ইনফিউজ করা আছে সেই ডায়লগসের মধ্যে। মিলাপ মিলান জাভেরি, যাকে নিয়ে এত আমরা ট্রোলিং করি, সে কিন্তু এই ছবির ডায়লগস লিখেছে, এবং আপনারা কাঁটের ডায়লগস যদি দেখেন, ডায়লগস কিন্তু অসাধারণভাবে লেখা হয়েছে। এবার কাঁটে মানে এবং কাঠের গানও কিন্তু, মিউজিক অ্যালবামও কিন্তু অসাধারণ ছিল। তখন ক্যাসেটে বারবার শুনতাম। আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে ওই ইয়ে কেয়া হো গায়া আমারে, ওই যে গানটা আছে, ওটার একটা স্যাড ভার্সন আছে, একদম ছবির শেষের দিকে আসে, সোচা না হি থা। ওই গানটা কিন্তু আমার দারুণ লাগে। ঠিক আছে, ওটা শান গিয়েছিল, ওই গানটা ব্যাপক লাগে। তো কাটে তো ওই সময় দেখেছিলাম, দারুণ লেগেছে, এবং বারবার আমি কিছু বছর অন্তর অন্তর না ছবিটা রিভিজিট করি, এবং ছবিটা কিন্তু এখনো আপনি দেখলে কিন্তু আপনার ভালো লাগবে। মানে ছবিটা কিন্তু ডেট করে যায়নি, মানে এরকম নয় যে মানে একটা হয় না যে এজ করতে পারে না ছবিটা না। এখন যখন আপনি যদি দেখেন কোনো ছবি, ধরুন 90s খুব প্রচন্ড ওয়ার্ক করেছে, বাট এখন যদি দেখছেন তখন আপনার ডেটেড মনে হবে। বাট এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ছবিটা আজকের দিনেও কিন্তু যথেষ্ট স্টাইলাইজড। আজকের দিনের যে ছবি হচ্ছে বলিউডে, সেই মানে সেই ফিলটা, সেই স্টাইলাইজেশনটা কিন্তু ওই ছবিটার মধ্যে অত বছর আগের ছবিটার মধ্যে ছিল। এবার কাঁটে যেটা করেছে, কাঁটে কিন্তু পুরোপুরি রিজার্ভার ডগস থেকে কিন্তু সিন বাই সিন কপি নয়। অ্যাকচুয়ালি কাঁটের মধ্যে যেরকম রিজার্ভার ডগস এর ছাপ রয়েছে, তার সাথে সিটি অন ফায়ারের ইটসেলফ ছাপ রয়েছে, এবং তার সাথে আমাদের ইউজুয়াল সাসপেক্টস বলে যে ছবিটা এসেছিল, ইউজুয়াল সাসপেক্ট এমনিতেও বলিউডে একবার রিমেক হয়ে গেছে, চকলেট ছবিটা, যেটা বিবেক অগ্নিহোত্রীর প্রথম ছবি, সেটা তিনি রিমেক করেছিলেন, একদম ফ্রেম বাই ফ্রেম রিমেক। বাট ইউজুয়াল সাসপেক্টস এর কিছু এলিমেন্টসও কিন্তু কাঁটের মধ্যে আমরা দেখতে পাই। তো এই যে ব্যাপারটা যে ওদেরকে বারবার পুলিশ অ্যারেস্ট করে, এই জিনিসটা কিন্তু ইউজুয়াল সাসপেক্টসে ছিল। এবং আপনারা যদি দেখেন, রিজার্ভার ডগস কিন্তু প্রচন্ড টকি একটা ফিল্ম। ঠিক আছে, ওটাতে কিন্তু আমরা ডাকাতিটা দেখি না। ওইটা এমন একটা হাইস্ট ফিল্ম যেখানে আমরা ডাকাতিটা ইটসেলফ হতে দেখি না কখনো। তো সেই জিনিসটা কিন্তু কাটের মধ্যে নেই। কাটে কিন্তু অ্যাকশনের এলিমেন্টটা কিন্তু রয়েছে, এবং কাটেতে যে অ্যাকশনের এলিমেন্টটা রয়েছে, ব্যাংক ডাকাতি ইত্যাদি দেখাচ্ছে, তার প্ল্যানিং দেখাচ্ছে, সেই জিনিসপত্রগুলো কিন্তু সিটি অন ফায়ারের থেকে নেওয়া হয়েছে আর কি। যে অ্যাকশন, প্রচুর অ্যাকশন থাকবে, ভিজুয়ালি সেটা আমরা দেখতে পাবো। কারণ রিজার্ভার ডগস কিন্তু একেবারেই অ্যাকশন ফিল্ম নয়, সেটা প্রচন্ড টকি ফিল্ম। আমরা মানে ডাকাতিটা হয়ে গেছে তার আফটার মাত্রা দেখতে পাচ্ছি, এবং নন লিনিয়ার স্টোরি টেলিং কিন্তু আমরা রিজার্ভার ডগসে দেখতে পাই, যেটা কিন্তু সিটি অন ফায়ারেও নেই, সেটা কিন্তু কাঁটের মধ্যেও কিন্তু নেই। নন লিনিয়ার স্টোরি টেলিং, ফ্ল্যাশব্যাক আছে, বাট নন লিনিয়ার স্টোরি টেলিং কিন্তু আমরা দেখতে পাই না। এবার রিজার্ভার ডগসের ক্ষেত্রে যেটা ছিল, যে পুরো জিনিসটা ডায়লগস হেভি লিখেছিল ট্যারেন্টিনো, পুরো জিনিসটাই একটা গ্যারেজের মধ্যে হচ্ছে, কিন্তু এত এঙ্গেজিং ডায়লগস, এত স্মার্টলি রিটেন ডায়লগস, এবং তার মধ্যে ডার্ক হিউমার একটা ছিল, ডেড প্যান হিউমার যাকে আমরা বলি, সেই জিনিসটা ছিল, সেটার মধ্যে পপ কালচারের রেফারেন্স সেইগুলো উঠে আসছে, সেই জিনিসপত্রগুলো, এবং যে টুইস্টটা যেভাবে রিভিল হয়, সেই জিনিসটাও খুব দারুণভাবে এসেছিল আর কি ছবিটার মধ্যে। আপনারা যদি সিটি অন ফায়ার ছবিটা দেখেন, এবং তারপরে যদি আপনারা রিজার্ভার ডগস দেখেন, দেখবেন যে লাস্টে যে মেক্সিকান স্ট্যান্ড অফ এর পোর্শনটা, এবং ওই যে মানে ডাকাতদের মধ্যেই আর কি যে ঢুকে আছে, পুলিশ একজন আন্ডার কভার ঢুকে আছে, সেই দুটো এলিমেন্ট নেওয়া হয়েছে। বাট বাকি ছবিটা কিন্তু অনেকটা
অনেকটাই আলাদা, স্ট্রাকচারালিও ডিফারেন্ট, এবং ছবিটার যে ট্রিটমেন্ট আমি যে বললাম যে সিটি অন ফায়ার ওয়াজ এ অ্যাকশন ফিল্ম, রিজার্ভার ডগস ইজ এ ভেরি টকি, ইজ এ ড্রামা বেসড ফিল্ম, মোর অফ ইটস আ হাইস্ট ড্রামা মুভি আমরা বলতে পারি। তো অনেক আলাদা কিন্তু জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ও ইন্সপিরেশন নিয়েছে, বাট রিঙ্গো ল্যাম নিজেও কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে না, ট্যারেন্টিনো ছবিটা কিন্তু অনেকটাই আলাদা একটা ছবি। তো রিজার্ভার ডগস কিন্তু মোস্টলি আমরা মানে ক্যারেক্টারের পারফরমেন্স, ডায়লগস ইত্যাদি, হিউমার, এইগুলোর জন্য এনজয় করি আরো বেশি। ওখানে কিন্তু ইটস নট অ্যান অ্যাকশন বেসড ফিল্ম। এবং ওই ছবিটা যে সময় রিলিজ করে আর কি রিজার্ভার ডগ, সেই সময় আর কি ইউএসএসআর সবে সবে ভেঙেছে, এবং যেহেতু ভেঙে গেছে তখন কোনো দেশের উপর বিশ্বাস করতে পারছে না। সেই এলিমেন্টটা কিন্তু রিজার্ভার ডগসে রিফ্লেক্ট হয়েছে, যে কোনো ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের উপর বিশ্বাস করতে পারছে না। তো সেই জিনিসটাও কিন্তু ছবিটা যে অতটা ইন্টারন্যাশনাল সাকসেস হয়েছিল ফেস্টিভ্যাল সার্কিটসে, সেটার পিছনে কিন্তু একটা বড় অবদান করেছে। আচ্ছা, কাটের ক্ষেত্রে একটা ছোট আপনাদেরকে ট্রিভিয়া দিয়ে রাখি। কাটের প্রথমে ডায়লগ রাইটার ছিল হচ্ছে অনুরাগ কাশ্যপ এবং অভিনব কাশ্যপ, তার ভাই, দুজনেই কিন্তু সঞ্জয় গুপ্তার সাথে এর আগে অলরেডি একটা সঞ্জয় দত্তের ছবিতে কাজ করে নিয়েছিল, যেটা সঞ্জয় গুপ্তা ডিরেক্ট করেছিল, যেটা ডেসপারেট মেজার্স বলে একটা হলিউডের ছবি ছিল। সেই ছবিটার রিমেক ছিল আর কি। তো সেই ছবিটাও সেই ছবিটা খুব অদ্ভুতভাবে তৈরি হয়েছিল, অর্ধেক জায়গায় সঞ্জয় দত্তের ডাবিং ইত্যাদি ছিল না একেবারে। তো সেই ছবিটাতে যেহেতু কাজ করেছিল, তো কাঁটেতেও কিন্তু অনুরাগ কাশ্যপকে ডায়লগ রাইটার হিসেবে নেওয়া হয়েছিল, বাট পরবর্তীতে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে বাইরে বার করে দেওয়া হয়, এবং তারপর মিলান জাভেরিকে নেওয়া হয়, এবং সেই কিন্তু ডায়লগ লিখেছিল। কামিং ব্যাক টু সিটি অন ফায়ার, এবার সিটি অন ফায়ারের ক্ষেত্রে যদি দেখেন, ওটা কিন্তু স্ট্রাকচারালি খুবই ডিফারেন্ট একটা ছবি। ওই ছবিটার মধ্যে এই যে টুইস্ট ব্যাপারটা, মানে যে একটা আন্ডার কভার পুলিশ অফিসার ডাকাতদের মধ্যে ঢুকছে, মানে ব্যাংক রবার্সদের মধ্যে ঢুকছে, এই ব্যাপারটা কিন্তু টুইস্ট হিসাবে আসেই না। ওখানে চাও অ্যান্ড ফ্যাট যে ছিল, সেই পুলিশ অফিসার হয়েছিল, এবং তার ক্যারেক্টারটা যে পুলিশ অফিসার এবং গ্যাংয়ে ইনফিল্ট্রেট করবে, এটা আমরা প্রথমেই দেখতে পেয়ে যাই। ওখানে কিন্তু মানে ইট ইজ ট্রিটেড মোর অফ আ সাসপেন্স, ইট ইজ নট ট্রিটেড অ্যাজ এ টুইস্ট। মানে সাসপেন্সের ক্ষেত্রে কি হয়, যে অডিয়েন্সের কাছে ইনফরমেশন আছে, সিনেমার ক্যারেক্টার্স গুলো জানে না। তো চাওয়ান ফ্যাট যে পুলিশ অফিসার, সেটা ক্যারেক্টার্স গুলো জানে না, ডাকাতরা জানে না, বাট আমরা জানি। ইট ওয়াজ নট অনলি অ্যাবাউট ওয়ান হাইস্ট, ওখানে কিন্তু একটা ডাকাতির ব্যাপারে ছিল না ওটা। ওই ডাকাতগুলো কিন্তু অনেকগুলো ডাকাতি পরপর করতো। ছবিটা শুরুই হয় একটা অ্যাকশন সিকোয়েন্স দিয়ে, সিটি অন ফায়ার, যেখানে প্রথমে একটা ডাকাতি করে। ওই গ্যাংটা কিন্তু পরপর ডাকাতি করতো, এবং ওরা একটা পুলিশ অফিসারকে মেরে ফেলেছিল, এবং তারপরে চাও অ্যান্ড ফ্যাট আর কি ওদের গ্যাংয়ের মধ্যে ইনফিল্ট্রেট করে, এবং ওখানেও মেক্সিকান স্ট্যান্ড অফের ব্যাপারটা ছিল শেষের দিকে। এবং ওই ছবিটার মধ্যে বেশি ফোকাস ছিল যে চাও অ্যান্ড ফ্যাট ওই যে গ্যাংয়ের মধ্যে ইনফিল্ট্রেট করে, ওর একটা পার্টিকুলার লোকের সাথে দারুণ বন্ধুত্ব হয়ে যায়। আপনারা এবার সেম জিনিসটা কিন্তু রিজার্ভার ডগসের মধ্যে দেখতে পাবেন, যে ওখানে কিন্তু দুটো পার্টিকুলার মানে মেম্বার্সের মধ্যে প্রচন্ড বেশি বন্ধুত্ব হয়ে যায়, এবং তারা আর কি সেই সবজি থাকে, তাই একজন আরেকজনকে মারে। এবার আপনারা যদি কাটে ছবিটা দেখেন, সেখানে কিন্তু পার্টিকুলারলি দুটো ক্যারেক্টারের উপর যে বন্ধুত্ব হয়ে গেছে তাদের উপরই বেশি ফোকাস করছে তা কিন্তু নয়। ওখানে কিন্তু সবকটা ক্যারেক্টারের উপরই ইকুয়াল ফোকাস আছে, এবং তাদের ব্যাক স্টোরিজ ইত্যাদিগুলো পুরোপুরি ডিফারেন্ট। তাই জন্য আমি বললাম না যে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা করে ফর্ম আছে। ওখানে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, তারপর মহেশ মাঞ্জারেকার যেভাবে যে ক্যারেক্টারটা ছিল, বা লাকি আলির যে ক্যারেক্টারটা, প্রতিটা ক্যারেক্টার কিন্তু খুব ডিফারেন্ট, এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ ছিল। আমার মহেশ মাঞ্জারেকারের পারফরমেন্স দারুণ লাগে। তো অ্যাকচুয়ালি সিটি অন ফায়ারের অ্যাকশন এলিমেন্টটা এবং রিজার্ভার ডগসের যে টকি পোর্শনটা, সেই দুটোকে কম্বাইন অ্যাকচুয়ালি করে, বা ডার্ক হিউমারের পোর্শনটাকে দুটোকে কম্বাইন করেছে কিন্তু কাটে। এবং কাটেতেও দেখবেন কিন্তু একটা পোর্শন আছে যেখানে কিন্তু খালি ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ডাকাতিটা হয়ে যাওয়ার পরে তারা যখন পালিয়ে একটা আড্ডায় চলে আসে, সেখানে এসে কিন্তু ইট ইজ অনলি অ্যাবাউট কনভারসেশন, এবং সেই জায়গাটা কিন্তু প্রচন্ড এঙ্গেজিং। ওখানে সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, মহেশ মাঞ্জারেকার তিনজনের পারফরমেন্স দেখবেন আউটস্ট্যান্ডিং। বাকিরা জাস্ট মানে সুনীল শেট্টি, কুমার গৌরব, ওরা টিকতে পারে না। এরা তিনজনই জাস্ট ওই জায়গাটা খেয়ে নিয়েছে আর কি, যে জায়গাটা জাস্ট মানে ভার্বাল কনভারসেশন আছে আর কি। আর এর পরবর্তীতে ফার্স্ট হাফে আমরা প্ল্যানিং ইত্যাদি সবকিছু দেখতে পাই, এবং ওই ছবিটা কিন্তু একটা ইন্ডিয়ান সেন্সিবিলিটিকে ওটার মধ্যে ঢুকিয়ে, ইন্ডিয়ান ইমোশন ইত্যাদিকে রেখে, তার সাথে একটা হলিউড স্টাইলাইজেশন, তার সাথে মানে যাতে এঙ্গেজিং একটা ছবি হয়। ইট ইজ নট অনলি টকি, মানে ইট হ্যাজ অল দ্য এলিমেন্টস অফ রিজার্ভার ডগস, ইট অলসো হ্যাজ দ্য এলিমেন্টস অফ সিটি অন ফায়ার। তার সাথে হচ্ছে যেটা বললাম আর কি, ইউজুয়াল সাসপেক্ট, সবকিছু মিলিয়ে একটা দারুণ কিন্তু প্যাকেজিং করে সঞ্জয় গুপ্তা একটা নিজস্ব ফিল বানিয়েছিল, একটা ফিল্ম বানিয়েছিল আর কি। 80s হংকং সিনেমা কিন্তু পুরো পৃথিবীর ওপর প্রচন্ড ইনফ্লুয়েন্স ফেলেছে, এবং সেখানকার ডিরেক্টরসরা যেরকম আমাদের জন ভু পরে হলিউডেও এসেছেন, প্রচুর ছবি করেছেন, এবং হলিউডে মানে যখন উনি হংকং এ ছিলেন তখন কিলারের মতো ছবি করেছেন, বেটার টুমরোর মতো ছবি করেছেন। আর সঞ্জয় গুপ্তা কিন্তু এরও মানে জন ভুরও খুব ফ্যান। বেটার টুমরোটাকে সে অ্যাডাপ্ট করে আতিশ বলে ছবিটা বানিয়েছিল সঞ্জয় দত্তকে নিয়ে। এনিওয়ে, তো রিঙ্গো ল্যামো আর কি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন ডিরেক্টর। পরে উনি ভ্যান ড্যামকে নিয়ে উনিও হলিউডে ছবি বানিয়েছেন, সেটা অতটা ভালো হয়নি, বাট রিঙ্গো ল্যামো কিন্তু সেই সময় খুবই ইনফ্লুয়েন্সিয়াল কাজ ইত্যাদি করেছেন। তো এদের প্রত্যেকের ইনফ্লুয়েন্স কিন্তু ট্যারেন্টিনোর উপর ছিল। তো তাই জন্য ট্যারেন্টিনোর কাজের মধ্যে বারবার হংকং সিনেমার রেফারেন্স, যেটা কিল বিলে আরো বেশি করে বোঝা যায়। কিল বিলটা পুরোপুরি ইটস আ ট্রিবিউট টু হংকং ফিল্ম, বাট ডেফিনেটলি রিজার্ভার ডগস এর মধ্যেও সেটা রয়েছে। বাট প্রতিটা ছবিরই নিজস্ব একটা ফর্ম আছে। মানে সিটি অন ফায়ার তো একদম পুরোপুরি অরিজিনাল ছবিটা, তো ডিরেক্টরের মাথা প্রচুর, সেটা কিন্তু হংকং সিনেমার যে স্টাইলাইজেশন, যে গান ফাইট, অ্যাস্থেটিক, সেই জিনিসপত্রগুলোকে মেনটেন করে করা হয়েছে। ইমোশন, একটা দুটো লোকের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়,
এক মানে একজনের জন্য আরেকজনের অপরের জন্য মৃত্যু হয়ে যাচ্ছে। এই থিমটা দেখবেন খুব রেকারিং থিম ওদের, এটা ওই হার্ড বয়েল বলে ছবিটার মধ্যে উঠে এসছে। তো সেম জিনিসটা কিন্তু আমরা সিটি অন ফায়ারের মধ্যে দেখতে পাই। ট্যারেন্টিনো সেখান থেকে কিছু এলিমেন্টস নিয়ে নিজের মতো করে একটা ছবি বানিয়েছে, যেখানে ইট ইস মোর অ্যাবাউট দ্য কনভারসেশনস অ্যান্ড এভরিথিং। কি করে একটা লোক আসছে গ্যাংয়ের মধ্যে, তার ব্যাক স্টোরিটা আমরা দেখতে পাই, যে পুলিশে আসছে তার পুরোপুরি একটা ব্যাক স্টোরি, সে কিভাবে রিহার্সাল ইত্যাদি করছে। ইট ইস মোর অফ আ ডার্ক কমেডি, সিচুয়েশনাল কমেডি একটা জিনিস, এবং ড্রামা অনেক কিছু ছিল। আচ্ছা, তারপরে কাঁটেতে আমরা পুরোপুরি একটা বলিউড মাসালা, তার সাথে হাইস্ট মুভি, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট হাইস্ট মুভি আই থিঙ্ক। তার আগে এত স্টাইলাইজ হাইস্ট মুভি আমার মনে পড়ছে না কাঁটের ক্ষেত্রে। হয়েছে হয়তো ডাকাতি দেখিয়েছি আমরা, মানে সেটা তো এতেও ছিল, রূপকি রানী চোরকা রাজাতেও ডাকাতি ছিল, বাট পুরোপুরি এন্টায়ারলি মানে ওটা একটা সাবপ্লট হিসেবে থাকতো, বাট এটা পুরো ছবিটাই একটা হাইস্ট মুভি আর কি, যেটা পুরো টেমপ্লেট ফলো করে, যে প্ল্যানিং ইত্যাদি সবকিছু হচ্ছে। তো কাঁটে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস মেড ইন ইন্ডিয়া, আহেড অফ ইটস টাইম। প্রচন্ড ক্রিটিক্যালি অ্যাক্লেম পেয়েছিল, আজও দেখলে খুবই ভালো লাগে। তো তিনটে ছবি আমার কাছে পছন্দের। আপনারা এই তিনটের মধ্যে কোন কোনগুলো দেখেছেন, আপনারা 1, 2, 3 কোনগুলোকে রাখবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।